আমরা আজকে আবার চলে এসেছি চ্যানেল ভিশনের টাইমলাইনের তারকার একটি নতুন পর্ব নিয়ে। আর আমাদের সাথে আজকে অতিথি কে আছেন জানেন? উনি হচ্ছেন আচার্য শ্রী অনুপ শাস্ত্রী। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি যে আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আচ্ছা, আমি আমার প্রসঙ্গে বলার আগে আমি একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম বন্দনা করে নিতে চাই। অবশ্যই। যাহার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয়, পঙ্গুগণ গিরিলঙ্ঘন করেন, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, এই সমস্ত গ্রহ নক্ষত্রের যিনি স্রষ্টা, সেই পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমি এই অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখব, যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন বা যেটা আমার শ্রোতাদেরও ভালো লাগবে, আমি সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। এবার আপনি প্রথম বললেন যে আমার চেম্বার বা মন্দির কোথায়, সেটা জানিয়ে দিই। আমার মন্দির হচ্ছে দমদম স্মৃতির মোড়, ওখানেই আমার চেম্বার এবং ওখানেই আমার মন্দির। ওখানে আমার মায়ের, তারা মায়ের মন্দির, এবং সেখানে আছেন স্বয়ং বিষ্ণু এবং ভোলেনাথ। এই নিত্য সেবা দেওয়া, তার পূজা পাঠ করা ইত্যাদি আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মধ্যে আমি যুক্ত থাকি। এবং এই যে জ্যোতিষ, এটা একটা খুব একটা বড় ক্রিয়া, মানুষের উপর প্রভাব করে, এবং যার দ্বারা এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে সেই ঈশ্বর, তারই কিন্তু আমরা বলি অঙ্গকান্তি বা এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র, সেই গোবিন্দ বা নারায়ণেরই দেহর অংশ বিশেষ, এবং তাদের দ্বারাই কিন্তু এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। তাই আমি অবশ্যই ঈশ্বরের কথা ছাড়া অবশ্যই অন্য কিছু বলতে পারবো না, কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ, তার দ্বারাই এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। ভালো বলেছে। এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, গ্রহের ভূমিকা আমাদের জীবনে কি? এটা আমার একটা কৌতূহল এবং দর্শক বন্ধুদেরও কৌতূহল আছে যে গ্রহের ভূমিকাটা কি মানুষের জীবনে। দেখুন, গ্রহের একটা খুব বড় ভূমিকা আছে। নর্মালি আমরা ভাবি আমরা কাজকর্ম করছি বা পড়াশোনা করছি, তারপরে আমাদের রেজাল্ট আসছে, বা আমরা কাজকর্ম করলে আমাদের উপার্জন আসছে। তো এখানে গ্রহ কোথা থেকে আসছে? আমার বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তারা লালন পালন করেছেন। গ্রহর ভূমিকা কি? গ্রহ আমাদের কিভাবে কি কাজ করছে? ভালো করে চিন্তা করে দেখবেন, এই পৃথিবীতে, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা জীবজগৎ তৈরি হয়েছে, সে কিন্তু সূর্যের আলোক দ্বারা। সূর্য রশ্মি ছাড়া কিন্তু এই পৃথিবীতে জীবজগৎ তৈরি হতো না। ঠিক একই রকম ভাবে সূর্য ছাড়াও অসংখ্য গ্রহ আরো নক্ষত্র আছে যারা মহাকাশে আমরা দেখতে পাই। সেই গ্রহ নক্ষত্র কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের উপর প্রভাব ফেলে। যেমন সেই গ্রহ বা নক্ষত্রগুলো দেখুন কত মহাকাশে অবস্থান করছে, কিন্তু তারপরে আমাদের এই পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে, সেই তার টার্নিং। ঠিক একই রকম ভাবে একটা জাতক বা জাতিকা যখন জন্ম মুহূর্তে, যে মুহূর্তে জন্মগ্রহণ করছে, সেই সময় আমাদের মহাকাশে যে 360 ডিগ্রি, এবং সেই 360 ডিগ্রির মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র অবস্থান করছে, সেই অবস্থান গ্রহ নক্ষত্র কোন অ্যাঙ্গেলে বা সেই জাতক বা জাতিকার কতখানি ডিগ্রি পাচ্ছে, কোন রাশিতে কোন গ্রহ নক্ষত্র অবস্থান করছে, সেই অনুযায়ী কিন্তু তার ক্যারেক্টার, তার চিন্তা ভাবনা, তার কর্ম, তার মানসিক চিন্তা ভাবনা, তার উদ্যম, তার পড়াশোনা, তার বিদ্যা বুদ্ধি, তার মনন শক্তি সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এটা কিন্তু হঠাৎ করে আবিষ্কৃত নয়, বহু দিন ধরে বিভিন্ন জ্ঞানী গুণীজন ব্যক্তি বা আমাদের প্রাচীন মনীষীগণ, যেটা আমরা বলি বেদের যে আমরা জানি 4টে বেদ আছে আমাদের, যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং সামবেদ। এই যে ঋক, সাম, যজু, অথর্ব, এই অথর্ববেদের সংহিতাতে কিন্তু আমরা এই জ্যোতিষের ব্যাপারটা পাই। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই মানব জীবনের উপর কতখানি প্রভাব বিস্তার করছে আমাদের এই গ্রহগুলো। অ্যাকচুয়ালি গ্রহ দ্বারাই আমাদের জীবন পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তখনই বুঝতে পারবো। আর আদারওয়াইজ আমরা যদি বলি না, গ্রহ কি করবে, আমি আমার মতো চলছি, আমি আমার মতো পড়াশোনা করছি বা কাজকর্ম করছি, ঠিক আছে, গ্রহের কি ভূমিকা আছে? বাস্তবে ভালো করে দেখলে, পড়াশোনা করে তবেই বোঝা যায়। অ্যাকচুয়ালি কোনো বিষয় যদি আমরা ডিপলি ঢুকি, জানার চেষ্টা করি, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের মনেই হবে যে কিছুই ব্যাপার না, গ্রহ হয়তো কিছু নয়। কিন্তু তাহলে আপনি বলছেন যে আমাদের যা কিছু জীবনে, আমাদের জন্ম যখন থেকেই ধরুন হচ্ছে, তখন থেকেই আমাদের ভাগ্যটা গ্রহের দ্বারা নির্ধারিত হয়ে যাচ্ছে, গ্রহ নক্ষত্রের দ্বারা, এবং সেই গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করেই আমাদের সবকিছু স্টেপ বাই ওয়াইজ হচ্ছে। কিন্তু তার সাথে কি আপনার মনে হয় না যে ধরুন আমরা যদি সেই রকম ভাবে কর্মে বিশ্বাসী হই, গ্রহ নক্ষত্র তো আছেই,
কিন্তু আমাদের মধ্যে যদি ধরুন কোনো ডেডিকেশন বলুন বা কোনো সাধনা বলুন বা কোনো, আমরা ধরুন খুব ভালো করে পড়াশুনো করছি, তাহলে কি আপনি বলবেন যে না সেই রেজাল্টটা গ্রহ নক্ষত্র যতটা সাধনা করছি তার মানে পরিপ্রেক্ষিতে রেজাল্ট যেটা হওয়া উচিত, হয়তো গ্রহ নক্ষত্রের এমন একটা কিছু আছে দশা যেটাতে আমরা ঠিকমতো সেই ফলটা পাচ্ছি না। মানে কর্মটাও তো করতে হবে, শুধু গ্রহ একজনের হয়তো খুব ভালো গ্রহ নক্ষত্র, খুব সুন্দর, মানে যা ধরবে সেটাই শোনা হয়ে যাচ্ছে, কিন্তু সে যদি শুধু বসে থাকে শিথিল ভাবে যে আমার গ্রহ নক্ষত্র ভীষণ ভালো, তাহলে কি তার জীবনে উন্নতি বলুন বা তার কর্মক্ষেত্রের বিস্তার বলুন, বুঝে গেছি হ্যাঁ আপনি যেটা প্রশ্ন করছেন আমি বলি। আমি বলছি যে সেই কর্মের সাথে গ্রহ নক্ষত্রের কতটা মানে যোগাযোগ আছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা প্রতিটা মানুষের অ্যাকচুয়ালি লজিক্যালি চিন্তা ভাবনা করছেন, এটা সব মানুষেরই চিন্তা ভাবনা এটাই। অ্যাকচুয়ালি আমি যদি কর্ম না করি তাহলে গ্রহ নক্ষত্র কি আমাকে পাইয়ে দেবে, বা আমি প্রচুর কর্ম করছি তারপরে কি গ্রহ নক্ষত্র আমাদের বিফল করবে, আমরা কি সেই ফল থেকে বঞ্চিত হব? আপনার প্রশ্ন এটাই। অ্যাকচুয়ালি কি হয়, আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ল অফ কর্মা, অর্থাৎ আমরা কর্মফল ভোগ করতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কর্মফল অনুযায়ী আমরা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট জায়গায় জন্মগ্রহণ করি, আমার বাবা মা বা কোন বংশে আমি জন্মাবো বা আমার সেই সময় গ্রহগুলো কি অবস্থানে থাকবে সেইগুলো কিন্তু ওই আমার পূর্ব জন্মের কর্মের ফলই বলে দেবে। এবার আপনি যেটা বললেন কর্ম যদি না করি, ঠিক কথা, কোনো একজন জাতক বা জাতিকার চার্টে আমরা হয়তো দেখলাম তার গ্রহগুলো খুব ভালো অবস্থানে আছে, আমরা বললাম দেখুন আপনার গ্রহগুলো যে অবস্থানে আছে তাতে আপনি নিশ্চিতভাবে পড়াশোনা তো খুব ভালো হবে, শিক্ষা খুব ভালো হবে এবং হায়ার এডুকেশনও হবে এবং আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন। এখন সেই ব্যক্তি যদি ভাবলেন যে না, আমার জ্যোতিষ বন্ধু বলেছেন যে আমার কোনো অসুবিধা নেই, আমি সবকিছু পেয়ে যাবো, আমি আর কাজ করবো না, তাহলে কিন্তু হবে না। কর্ম আপনাকে করতেই হবে, কর্মর কিন্তু কোনো বিকল্প নেই। কর্ম যারা করেন তারাই কিন্তু ফল পান, আর যারা একদম কর্ম করেন না বা চেষ্টা করেন না তাদের তো ফল পাওয়ার কোনো প্রশ্নই নেই। এখন সমস্যা হচ্ছে অনেক মানুষ কিন্তু কর্ম করছেন, সমপরিমাণ পরিশ্রম করছেন, মেহনত করছেন এবং তারা যতখানি দেওয়ার দিচ্ছেন, তারপরে কিন্তু যখন ফল পাচ্ছেন না তখনই প্রশ্ন আসে যে কেন এরকম হচ্ছে। আমি তো অনেক পরিশ্রম করছি, তুলনামূলকভাবে অন্য একজন ব্যক্তি অনেক কম পরিশ্রম করছে, তিনি কেন এত ভালো ফল পাচ্ছেন? সেক্ষেত্রে তখন কিন্তু আমরা এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা বিচার করবো। আদারওয়াইজ যে ব্যক্তি কর্ম করছেন না তার তো কিছুই ব্যাপার নেই, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। কর্ম করতে হবে এবং কর্ম করার পরে যখন দেখছেন আপনি ফল পাচ্ছেন না তখন আমরা বিচার করি যে কেন হচ্ছে না। তখন আমরা দেখব যে ওনার হয়তো দেখা যাবে যে মানসিক শক্তি বা দৃঢ়তা সেটা হয়তো কম আছে, বা দেখা যাচ্ছে ওনার কর্ম করার প্রবণতা প্রচুর আছে, বা ওনার জন্ম চার্টে গ্রহগত ধরুন বুধ রবি বুধাদিত্য যোগ আছে, প্রচন্ড বুদ্ধিমান হবেন এবং কর্মঠ হবেন, সময়ের মূল্য দেবেন, কিন্তু তারপরেও তিনি ফল পাচ্ছেন না। তখন হয়তো দেখা যাবে যে ওনার ভাগ্যপতি, বিভিন্ন টার্মস হয় আমাদের এই জ্যোতিষ চার্ট অনুযায়ী, যে 12টা রাশি 12টা ভাব এবং এক একটা ভাব এক একটা জিনিসকে ইন্ডিকেট করে এবং সেই সব ফিল্ডগুলো আদৌ ঠিক আছে কিনা তখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে বিচার করি এবং সেই জায়গায় যদি কোনো সমস্যা থাকে তখন সেটাকে আমরা রেকটিফাই করার জন্য বলি। কিন্তু কর্ম অবশ্যই করতে হবে, কর্মের কোনো বিকল্প নেই, কর্ম করতেই হবে। হ্যাঁ, আর আমরা অনেক সময় করি না যে মানে জ্যোতিষীদের কাছে আমরা যাই যে ধরুন আমার ছেলের যাতে রেজাল্টটা খুব ভালো হয় বা আমার ছেলের যাতে খুব ভালো চাকরি হয় তার জন্য কোনো কিছু ধারণ করা বা কোনো মন্ত্র, ধরুন আমার মানে কোনো একটা রেমেডি আমাকে বললেন উনি, সেটা আমি পালন করলাম যে ফর দা মানে বেটারমেন্ট, সেটা কি মানে অ্যাকচুয়ালি হওয়া সম্ভব? মানে একটা পাথর, আমি আপনাকে এমনি জিজ্ঞেস করছি, এটা আমার কোনো আইডিয়া নেই, যে একটা পাথর বা একটা রেমিডি মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে? আচ্ছা, তো আমি এই জিনিসটাকে এইভাবে বোঝাবো আপনাকে। দেখুন, একটা পাথর বা কোনো রেমিডিস বা সেই মন্ত্রপুত কবচ হোক বা কোনো মন্ত্র হোক, কোনো জাতককে হয়তো আমরা রেমিডিস হিসাবে বললাম, সেটা কি আদৌ কাজ হবে কিনা আমি একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, ধরুন আপনাকে কেউ প্রশংসা করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? ভালো লাগবে। হ্যাঁ, আবার হয়তো কেউ আপনাকে কোনো মন্দ কথা বললেন বা যেটা বলা উচিত না এই ধরনের কথা কেউ যদি বলেন, তাহলে কেমন লাগবে আপনার? খারাপ লাগবে। একদম, এটা ঠিক একই রকম ভাবে এই পৃথিবীতে যে এনার্জি আছে, বিভিন্ন একটা সামান্য কথাতে আপনার মধ্যে পজিটিভিটি আসছে, কথাতে আপনার মধ্যে নেগেটিভিটি আসছে, আপনার ভালো খারাপ লাগা। এখন আপনার মধ্যে যদি ভালো লাগা কিছু ব্যাপার আসে তখন কিন্তু আপনি যে কোনো কাজ করবেন সেটা কিন্তু খুব ভালো হবে।
তার আউটপুট রেজাল্ট অনেক ভালো হবে। আবার যখন আপনি ডিপ্রেস হয়ে আছেন, ভেঙে আছেন, তখন যে কোনো ভালো কাজ, যে কাজে হয়তো আপনি অনেক দক্ষ, সেই কাজটা যখন করছেন ভালো হচ্ছে না। তাহলে সামান্য একটা কথার মধ্যে যদি এতখানি শক্তি থাকে, তাহলে একটা মন্ত্রের মধ্যে কতখানি শক্তি থাকবে। এবং এই মন্ত্রটা কিন্তু বহু যুগ ধরে চলে আসা আমাদের প্রাচীন মুনি ঋষির দ্বারা মানে এটা আবিষ্কৃত বা এটা সাধিত। সেই মন্ত্রটা কিন্তু তৈরি হওয়া একটা মন্ত্র, যেটা ধরুন এক্সাম্পল আমি বলি, ধরুন আমরা গুরুর থেকে কিছু শিক্ষা নিই। সাপোজ আপনি ছবি আঁকেন বা আপনি গান করেন, তো আপনি নিজে নিজে গানটা শেখেননি, আপনি কিন্তু একজন গুরুর কাছ থেকে আপনি শিক্ষাটা নিয়েছেন। গুরু বলছেন দেখো তুমি এই জায়গাটা এইভাবে গাও, এই জায়গাটা এইভাবে করো, বা এই তাল, এই ছন্দ, এই রিদম, বা ছবিটাকে এইভাবে আঁকো, বা তুমি এইটাকে এইভাবে সাজাও, সুন্দর লাগবে। তো গুরুর যে জ্ঞানটা, সেই জ্ঞানের সাথে কিন্তু আপনার সাথে পরিচিতি হচ্ছে এবং আপনার জ্ঞানটাকে আপনি বৃদ্ধি করছেন। তখন কিন্তু আপনার কাজের মধ্যে একটা ভালো ফল বা আউটপুটটা অনেক ভালো আসছে। ঠিক একই রকম ভাবে এই মন্ত্রটা কিন্তু এইভাবে আসছে, গুরু পরম্পরা হয়ে আসছে। উনি সাধনা করছেন, উনি ওই মন্ত্রটাকে চ্যান্টিং করতে করতে তার মধ্যে একটা এনার্জি পাচ্ছেন। এবং এইগুলো কিন্তু, এই মন্ত্র যেগুলো আমরা বলছি, এইগুলো কিন্তু মহাশক্তি থেকেই পাওয়া একটা শব্দ। এবং এটা জেনে রাখুন, শব্দও কিন্তু ব্রহ্ম। এই যে আপনি বলছেন, আমাকে কেউ একটা খারাপ কথা বললেন, তাতে আমি হার্ট হলাম, কেউ আমাকে প্রশংসা করলেন, তাতে আমি উৎসাহিত হলাম। হ্যাঁ, তো শব্দ ব্রহ্ম, অ্যাকচুয়ালি ব্রহ্মময় জগৎ। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে যা কিছু দৃশ্যমান সবই ব্রহ্মের লীলা, ব্রহ্মের খেলা। এই যে শব্দ, এটা ব্রহ্ম। জ্ঞান, এটাও ব্রহ্ম। ধরুন আজকে এই আমাদের তথ্য প্রযুক্তি বা আমাদের বিজ্ঞান বা সায়েন্সে বিভিন্ন রকম প্রকৃতির যে নিয়ম কানুন আবিষ্কার করছে, অ্যাকচুয়ালি প্রকৃতির মধ্যে সেটা বিরাজিত, কিন্তু আমরা সেটা জ্ঞানের আলোকে আলোকিত হয়ে প্রকৃতিটাকে আমরা দর্শন করছি। যেমন একটা আপেল যখন গাছ থেকে মাটিতে পড়ছে, তখন আমরা ভাবলাম যে কেন পড়ছে, তখন একজন আবিষ্কার করলেন, না, পৃথিবীর একটা শক্তি আছে, সেই শক্তি বা এনার্জি ও কর্ষণ করছে কোনো বস্তু, তাই পৃথিবীর নিচের দিকে টানে বা আকর্ষণ করে। এইভাবে বহু তথ্য আবিষ্কার করছেন। কারা করছেন? তাদের মধ্যে একটা কিন্তু শক্তি আছে। আমরা কিন্তু ওই জিনিসটা উদ্ভাবন করিনি। আইনস্টাইন এই যে বিজ্ঞানের জগতে কত কিছু আবিষ্কার করেছেন, উনি কি করে করেছেন? ওনার মধ্যে একটা এনার্জি ছিল, একটা শক্তি ছিল, প্রকৃতি থেকে সেই শক্তিটাকে উনি প্রাপ্ত হয়েছেন। এবং আমরা যদি চেষ্টা করি সেই শক্তি প্রাপ্ত হতে পারবো। সেটা এই আমি এত কথা এই কারণে বললাম, মন্ত্র শক্তি যেটা বললেন, সেটা ওই প্রকৃতি থেকেই প্রাপ্তি। আনন্দ একটা শক্তি, সবকিছু এনার্জি। যেমন সূর্যের রশ্মি, সেটাও একটা শক্তি। আর আমাদের যে শরীর, এই শরীরের মধ্যে কি আছে? জল, বায়ু, পৃথিবী, অগ্নি এবং আকাশ। মন বলে একটা জিনিস আছে, বুদ্ধি আছে, অহংকার আছে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই যে স্থূল বা সূক্ষ্ম দেহ নিয়ে আমাদের শরীর, এই শরীরের ওপর কিন্তু এই মন্ত্র কাজ করে। এই শরীরের ওপর কিছু কিছু উপাদান সমূহ, যে আমরা রত্ন বলছি, সেই রত্নগুলো কিন্তু সূর্য রশ্মি থেকে বিভিন্ন জিনিস শক্তি সঞ্চয় করেছে, অ্যাবজর্ব করেছে। যেমন পলা, সেটা সমুদ্রের নিচে একটা জীবাশ্ম, সেই সমুদ্রের নিচে থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করে তার মধ্যে শক্তি সঞ্চয় করে রেখেছে। সেটা যদি আমরা ধারণ করি, সেই এনার্জিটা কিন্তু আমাদের শরীরের সাথে স্পর্শ হয়ে কাজ হচ্ছে। যেখানে একটা দূরে কথাই আপনার শরীরের মধ্যে এনার্জি তৈরি করছে বা আপনাকে ভেঙে দিচ্ছে, মনোবল ভেঙে দিচ্ছে, সেখানে তো একটা রত্ন বা ধরুন মন্ত্র অবশ্যই কাজ করবে। এবং আমি যখন জানছি যে এটা ধারণ করলে বা এটা আমি শুনলে বা করলে সেটা আমার জন্য মানে ভালো হবে, আমি আরো বেটারমেন্ট করতে পারবো, সেটা ওই পজিটিভিটিটাও মানুষকে অনেকখানি মানে শক্তি দেয় হয়তো। অবশ্যই তার সঙ্গে ধরুন ধারণের রত্ন আপনি যেটা বলছেন বা মন্ত্র চ্যান্টিং যেটা বলছেন, সেটা তো আপনা থেকেই তখন করতে ইচ্ছে করবে এবং তার ফলটা খুব দ্রুত হবে। অবশ্যই বিশ্বাসের তো একটা মূল্য তো আছেই। হ্যাঁ, দেখুন এই কথাটা বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার যদি জ্বর হয়ে থাকে, আপনি প্যারাসিটামল খেলে সে জ্বর কিন্তু ছেড়ে যাবে। ঠিক একই রকম ভাবে আপনি গ্রহরত্ন বা মন্ত্রকে বিশ্বাস করুন বা না করুন, আপনি যদি সেটাকে ধারণ করেন, সে তার কাজ করে দেবে। বিশ্বাস আপনি তখনই করবেন যখন ওই আপনি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করবেন। আমি গান কিছু বুঝি না, গান হয়তো আমার ভালো লাগে না, হতে পারে, যদি এমন কোনো মানুষ নেই যার গান ভালো লাগে না, হ্যাঁ, যার শিশু ভালো লাগে না, যার ফুল ভালো লাগে না। কিন্তু যে ব্যক্তি গান কিছু বোঝেন না, তার হয়তো ভালো লাগে না, কিন্তু তিনি যখন বোঝার চেষ্টা করবেন, তখন তার গান ভালো লাগছে। কোনো ব্যক্তি আছে বলেন না, আমার এই রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে বা এই গান ভালো লাগে, আমার ক্লাসিক্যাল ভালো লাগে, ওটা ভালো লাগে না। কিন্তু তিনি যখন ওই গানের মধ্যে নিমজ্জিত হবেন বা ঢোকার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন, তখন ওখানে আনন্দ পাবেন। ওপর থেকে কিন্তু আমরা কিছু পাবো না। তাই আমরা এই পাথরের মধ্যে কি শক্তি আছে বা মন্ত্র চ্যান্টিং এর মধ্যে আদৌ শক্তি আছে কিনা, যখন আমরা করবো তখনই আমরা সেটা বুঝতে পারবো। হ্যাঁ, একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা খুবই শুনি, ধরুন এই যে কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই যে বিভিন্ন যে টার্মগুলো আমরা শুনি আর কি। হ্যাঁ, তা এইগুলো মানুষের জীবনে ধরুন
কি রকম প্রভাব বিস্তার করে। ধরুন মাঙ্গলিক শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু মাঙ্গলিক দোষ যে কি জিনিস, ধরুন বা কালসর্প দোষ, অনেকে বলেন না যে ছেলেটির কালসর্প দোষ আছে বা মেয়েটির মাঙ্গলিক দোষ আছে। এখন এই মাঙ্গলিক কালসর্প, এটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে এটা মানে কিভাবে মানে মনুষ্য জীবনে প্রভাব পড়ে বা তার কি ফল হয়, ফলাফল কি হতে পারে। তো দেখুন, আপনি যে বললেন মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ, এগুলো খুব কমন টার্মস এবং এইগুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, এর জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। এমনকি দেখবেন খবরের কাগজে যখন আমরা পাত্র পাত্রীর বিজ্ঞাপন দেখি, সেখানে আলাদা করে পেজই থাকে যে মাঙ্গলিক পাত্র চাই, মাঙ্গলিক পাত্রী চাই। তো হেডিং হয়ে গেছে, তো আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি গ্রহের অবস্থান অনুযায়ী একটা জাতক বা জাতিকা যে সময় জন্মগ্রহণ করছে, সেই সময় গ্রহগুলো কি অবস্থানে আছে সেই অবস্থান অনুযায়ী বিচার করে বিভিন্ন রকম আমরা যে তার অবস্থানে যে কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ বা বিভিন্ন গ্রহের বীজ দোষ বা রাহু চন্দ্রের গ্রহণ দোষ ইত্যাদি ইত্যাদি টার্মসগুলো আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি কালসর্প দোষটা হচ্ছে সেটা কোনো জাতক বা জাতিকা রাহু এবং কেতু, আমরা জানি রাহু কেতু একে অপরের অপোজিটে থাকে, যেখানে রাহু থাকে ঠিক তার অপোজিট মানে 180 ডিগ্রিতে কেতু অবস্থান করে। তো এই রাহু কেতু যখন বাকি যে 8টা গ্রহ আছে, 7টা গ্রহ আছে, সেই 7টা গ্রহকে যখন এক পাশে দিয়ে করে দেয়, তখন কিন্তু পূর্ণ কাল সর্বদোষ হয়। এবং কোনো কারণে যদি একটা গ্রহ অন্যদিকে থাকে, তখন কিন্তু সেটা বলি আংশিক কাল সর্বদোষ বা ভঙ্গ কাল সর্বদোষ। তো এই কাল সর্বদোষ যদি কোনো জাতক জাতিকার থাকে, সেক্ষেত্রে কি হয়, সেই জাতক জাতিকা অনেক যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও হয়তো দেখা যাচ্ছে সে কর্মজগতে তিনি ওইভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন না, তুলে ধরতে পারছেন না, বা তার দেখা যাচ্ছে অনেক গুণী ব্যক্তি, তার হয়তো বিবাহিত ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কাল সর্বদোষটা অ্যাকচুয়ালি রাহু এবং কেতু আমাদের জীবনটাকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে তৈরি করে যে আমরা মানে এমন একটা অবস্থা তৈরি হয় যে আমরা কি করব কি না করবো দিশাহারা হয়ে যাই। হ্যাঁ, এই অবস্থা তৈরি হয়, এটা কাল সর্পদোষ। আর একটা টার্মস আপনি বললেন মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষটা খুবই কমন, যেটা মাঙ্গলিক মানে মঙ্গল, যে মঙ্গলটা আমাদের শরীরের মধ্যে, মঙ্গলটা হচ্ছে আমাদের রক্ত এবং দৈহিক শক্তির কারক গ্রহ। মঙ্গলটা আমাদের মধ্যে এনার্জি দেয়। মঙ্গলটা আমাদের মধ্যে প্রতিযোগিতামূলক জায়গায় জয়ী হওয়ার বা জয়লাভ করার ক্ষমতা দেয়। এখন এই মঙ্গলটা যদি দুর্বল থাকে বা কোনো জাতক জাতিকার চার্টে মঙ্গল যদি লগ্নে বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে এইসব জায়গায় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো ওই জাতক বা জাতিকা মাঙ্গলিক। এখন এই মাঙ্গলিকের ক্ষেত্রে কিছু কিছু আছে, এক্সেপশনাল কেসও হয়। যদি কোনো গ্রহ যদি তাকে দেখে, সেক্ষেত্রে সেই দোষটা অনেকটা খণ্ডন হয়। তো সেটা কন্ডিশন বা কিছু শর্ত সাপেক্ষে ব্যাপার থাকে, সেগুলো ডিগ্রিগত ব্যাপার দেখে আমাদের গণনা করতে হয়, সেটা একটা থাকে। তো এমনি নর্মালি আমি বললাম যে মাঙ্গলিক দোষের কারণে কিন্তু বিবাহিত জীবন খুব ক্ষতিগ্রস্ত হয়। কোনো কারণে হয়তো বিবাহতে ডিলে হচ্ছে বা বিয়ে হওয়ার পরেও দেখা যাচ্ছে নানা রকম সমস্যা। তো ধরুন সেটা আবার অনেক সময় আইনগত জটিলতার পর্যায়ে চলে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের জায়গায় চলে যাচ্ছে। তো এইরকম সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে একে অপরকে পছন্দ করে সবাই খুব ভালো করে দেখে শুনে বিয়ে করেছেন, তারপরেও এই সমস্যাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওই জাতক বা জাতিকার চার্টের মধ্যে মাঙ্গলিক দোষ হয়তো দেখা আছে, তার কারণে এই ঘটনাগুলো ঘটছে। না, আমি বলছি মাঙ্গলিক দোষটা কি শুধু বিবাহিত জীবনের ক্ষেত্রেই মানে প্রভাব ফেলে, নাকি মানে এমনি যে ধরুন পড়াশুনো, চাকরি বাকরি, স্বাস্থ্য, মানে যেরকম হয় একটা মানুষের জীবনে, যেরকম বাবা মার সাথে সম্পর্ক, শুধু বৈবাহিক সম্পর্ক নয়, অন্য আরো তো সম্পর্কগুলো থাকে, সেই সম্পর্কগুলোর উপরও কি প্রভাব ফেলে? হ্যাঁ, দেখুন আমি এবার বলি। দেখুন মঙ্গলটা অ্যাকচুয়ালি আমি বললাম কি যে রক্তের কারক গ্রহ, দৈহিক শক্তির কারক গ্রহ, এবং মঙ্গলটা মানুষের মধ্যে জেদ, তেজ, শক্তি এগুলো নিয়ে আসে। তো চতুর্থে যদি কোনো জাতক জাতিকার মঙ্গল থাকে, সেখানে মাঙ্গলিক হয়, কিন্তু বিদ্যার ক্ষেত্রে সেটা খারাপ করে এবং মাতৃ রিলেটেড জায়গায় একটু সমস্যা তৈরি করে। ঠিক একই রকম ভাবে কোন জাতক জাতিকার মঙ্গলটা এবার কোন স্থানে আছে সেটাও আমাদের বিচার করতে হবে। তার লগ্ন অনুযায়ী মঙ্গলটা কোন হাউসগুলোকে ইন্ডিকেট করছে বা কোন কোন টার্মস বা কোন কোন তার জীবনের অংশগুলোকে টাচ করছে, সেই জায়গাগুলো দেখে কিন্তু বিচার করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে তার মায়ের সাথে সম্পর্ক বা তার কর্মজীবনে কোনো সমস্যা হচ্ছে, এইরকম নানা রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। মাঙ্গলিক মানে যে শুধুমাত্র বৈবাহিক ক্ষেত্রে তার সমস্যা হবে এমন নয়।
তার অন্যান্য ফিল্ডে সমস্যা হতে পারে, কারণ মঙ্গলটা আমাদের জীবনে খুব শুভ গ্রহ। মঙ্গলটা যদি অশুভ হয়ে থাকে সেটা কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি করবে, যে কোনো ফিল্ডে তৈরি করবে, এবং সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে বিচার করে বলবো। এমনি নর্মালি বললেই হবে না যে ছেলে বা মেয়ে মাঙ্গলিক আছে তাহলে কি তার বিবাহিত জীবনই শুধু খারাপ হবে, না অন্যান্য জায়গায় খারাপ হবে, অন্যান্য ফিল্ডও খারাপ হতে পারে, সেটা কিন্তু দেখে বিচার করে আমাদের এবং বলতে হবে। সেগুলো সবই দূর করা সম্ভব অবশ্যই সম্ভব। আচ্ছা, আরেকটা ধরুন এরকম অনেক সময় থাকে না যে যাদের জন্ম তারিখ থাকে না বা জন্মস্থান মানে কোথায় এরকম নেই, তাদের ক্ষেত্রে কিভাবে মানে মানে ধরুন সে কোনো সময় বড় হয়ে চাইলো যে আমার জন্ম ঠিকুজি আমি মানে বার করব, সে কিছুই জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক। যদি জন্ম তারিখ সময় না থাকে সেক্ষেত্রে আপনার বিচার করা সম্ভব, সেটা আমরা বিচার করতে পারবো। সেটা হতে পারে আমরা পাম দেখে বা তার হাত দেখে হস্তরেখা বিচার করে আমরা বলতে পারবো, বা যার হস্তরেখাও বিচার করবেন না তার একটা আমাদের অ্যাস্ট্রোলজিতে আছে, সেটা তার গোচর বিচার, সেই বর্তমান অবস্থান বিচার করে বা তাদের আমরা ফেস রিড করে সেগুলো আমরা বলতে পারি ওই জাতক জাতিকার কি অবস্থা আছে। সেটাও একটা মানে বড় সায়েন্স, সেটা করেও কিন্তু আমরা বলতে পারি একটা জাতক জাতিকার বর্তমান সময় কেমন চলছে, বা ওই জাতক জাতিকার ভবিষ্যতে কেমন চলবে, বা ওনার যে সমস্যাগুলো কি কি ধরনের সমস্যা আসতে পারে এবং সেগুলো কিভাবে উনি রেমিডিস করবেন বা সেগুলো কিভাবে রেকটিফাই করবেন সেগুলো কিন্তু আমরা বলতে পারি। তাহলে মানে প্রত্যেকটা মানে অসুবিধেরই মানে সমাধান করা সম্ভব যদি সঠিক সময় সঠিক মানুষের কাছে যাওয়া যায়। অবশ্যই। হ্যাঁ, আমরা তো অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, বিভ্রান্ত হয়ে অনেক রকম ভুল করি, ভুল মানুষের কাছে যাই। সেই জন্যই আমার একটা বলা যে সঠিক ভাবে যদি সঠিক মানুষের কাছে সমস্যা নিয়ে পৌঁছানো যায় তাহলে তার সমাধান অবশ্যই হবে। তার সাথে কথা বলে মানে আমি অনেক কিছুই জানতে পারলাম, যদিও মানে সমুদ্রের মানে একটা বিন্দু হয়তো জানলাম। জ্যোতিষশাস্ত্র ব্যাপারে তো অনেক কিছু কথা হলো। এবার আমি আপনাকে কাছে জানতে চাইছি যে ছোটবেলা থেকে আপনি কি মানে জ্যোতিষ পরিবারেই কি আপনি বড় হয়েছেন, নাকি আপনার এটা মানে বড় হয়ে আপনার মনে হয়েছে যে এই শাস্ত্রটা নিয়ে পড়াশোনা করব বা এই পথে এগোবো? আপনার ছোটবেলাটা কেমন? হ্যাঁ, আমি বলি তো। দেখুন, এই জ্যোতিষ সাবজেক্টটা কিছু কিছু মানুষজন আছেন যারা ছোটবেলা থেকেই জ্যোতিষ চর্চা করেন, আবার কিছু কিছু মানুষ আছেন যারা বড় হয়ে তাদের বিভিন্ন জীবনের অবস্থা দেখে বা কেন আমাদের জীবনে এরকম ঘাত প্রতিঘাত ইত্যাদি হচ্ছে, তারপরে একটা ইন্টারেস্ট আছে জ্যোতিষের প্রতি। তো আমার ব্যাপারটা কিন্তু অন্যরকম। আমি জ্যোতিষে এসেছি তার আগে আমার মধ্যে যে ঈশ্বরী একটা ব্যাপার, যে ঈশ্বরকে জানবো, পড়বো, বুঝবো, সেই ব্যাপারটা আগে এসেছে। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ওই ঈশ্বরীয় বই, যেটা বিশেষ করে আমার যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং স্বামীজি, এবং আমার বাড়ির যেহেতু সিদ্ধির মোড়ে, সেখান থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স, এবং আমার ছোটবেলায় মানে ওখানে যাওয়া অভ্যাস ছিল রীতিমতো, এবং সেখানে বিভিন্ন রকম বই পড়তাম। বই পড়তে 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 আধ্যাত্মিকতার প্রতি আমার প্রচন্ড একটা আস্থা আসে, ভাব ভক্তি আসে। পরবর্তীকালে আমি বুঝলাম যে হ্যাঁ, গ্রহ নক্ষত্র বা আদৌ আমাদের জীবনে কি ঈশ্বরের একটা তো প্রভাব আছেই, এই গ্রহ নক্ষত্র বা এগুলোর কি প্রভাব আছে। তো আমি সেটা তাতে অনুভব করি, একটা অনুভব তার প্রতি আসে আমার। তারপরে কিন্তু আমি এই জ্যোতিষ পড়াশোনা করি বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন জায়গা থেকে আমি শিক্ষা নিই, গুরু ধরি, এবং গুরুদের থেকে আমি সেই দীক্ষা বা গুরুদের থেকে সেই জ্যোতিষ বিচারটা আমি শিখি। শেখার পরে আমি এই প্র্যাকটিস করছি। তো এখানে আমি বলবো আমার যেটা ব্যাপার হচ্ছে সেটা কিন্তু আমার প্রথমে আধ্যাত্মিকতায় আসা, তারপরে আমি এই জ্যোতিষ ব্যাপারে আমি এসেছি, জ্যোতিষ চর্চা আমি করছি, এবং আমি মনে করি যে ঈশ্বরই সবকিছু। হ্যাঁ, ঈশ্বর ছাড়া পৃথিবীতে কিছু হয় না, এবং কোনো জাতক জাতিকার চার্টের মধ্যে যদি কোনো রকম সেই যোগ থাকে, হ্যাঁ, আমরা নর্মালি বলি জ্যোতিষ কেন হয় বা কোন মানুষ জ্যোতিষের মধ্যে যুক্ত হন, যাদের মধ্যে চতুর্থপতি এবং অষ্টপতি যুক্ত হয়, সেই সব মানুষের কিন্তু জ্যোতিষের প্রতি শ্রদ্ধা আসে। যাক, আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানলাম, তবে সব জানাটা তো শেষ হয় না। আশা করব যে আপনার সাথে আবার আমরা বসবো একদিন আরো বিশদভাবে জানার জন্য। আজকে এই পর্যন্ত। তাহলে আমরা দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানলেন, বুঝলেন এবং ভরসা পেলেন। সবাই খুব ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।